শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান ইজি। আজকে আমাদের আলাপের বিষয় প্রাপ্তিযোগ। মূলত নতুন অর্থ বছরে যে বাজেট প্রস্তাব করা হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করতে চাই। খুশু ভাই, বাজেট প্রতিক্রিয়ার যে বিষয়টি সেটি তো আমরা শুনেছি আজকে আপনার বক্তব্য, সেখানে আপনি বেশ কিছু মন্তব্য করেছেন। সেই মন্তব্যগুলো নিয়ে আরও কিছু আমার প্রশ্ন রয়েছে, কিন্তু তার আগে যেটি আপনার কাছ থেকে জানার আমার আগ্রহ সেটি হচ্ছে করমুক্ত আয়সীমার বিষয়টি। আমরা অনেক তথ্যসূত্র থেকে জানতে পারছিলাম যে করমুক্ত আয়সীমা আবার খানিকটা হয়তো বাড়ানো হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে করমুক্ত আয়সীমা 3,50,000 যে টাকা, সেইটাই অব্যাহত রাখলেন অর্থ উপদেষ্টা। এই সময়টাতে যখন মূল্যস্ফীতির ধাক্কায় মানুষজন যখন আসলে অনেক ক্ষেত্রেই বিপর্যস্ত বা চাপের মুখে রয়েছেন অনেক, তখন কিছু স্বস্তির জায়গা তৈরি করতে পারতো না অন্তর্বর্তী সরকার? হ্যাঁ, আসলে যে আমাদের যে বৈষম্যের কথাটা যে আমরা সবাই বলি, তো প্রথমে তো অ্যাড্রেস করতে হবে এইটাই, তাই না? এটাই তো স্পিরিট ছিল আন্দোলন, সকলের একটি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পরে যে একটা গুণগত পরিবর্তনের দিকে যাওয়ার কথা ছিল। তো সেখানে তো বিশেষ করে আমি যেটা আগেও বলেছি আজকে কি আমার রিয়েকশনে, সেখানে যে বাজেট যদি আপনি দেখেন সত্যিকার অর্থে সাইজ কিন্তু আগের থেকে বড়। আপনি রিভাইজড বাজেট থেকে কিন্তু এটা আরো বেশি। এবং এখানে এটা করতে গিয়ে যেটা সবচেয়ে দুঃখজনক হয় কি, আপনার যেখানে রাজস্ব সাথে আপনার এক্সপেন্ডিচার মিল থাকবে না। আপনি থাম্ব রুল হচ্ছে কি, থাম্ব রুল হতে আপনি রাজস্ব আয়ের 50% অর্থাৎ 50% আপনার উন্নয়ন বাজেটে যাবে, এবং বাকি 50% আপনি দেশের থেকে ঋণ এবং দেশের বাইরে থেকে ঋণ নিয়ে চালাবেন। তো সেই দিক থেকে যেগুলো আপনার রাজস্বের সাথে যে সামঞ্জস্য রেখে তারপর বাজেটটা করা দরকার ছিল, করতে হবে। এবং তা না হলে যেটা হয়, একটা হচ্ছে আপনার বৈদেশিক ঋণ বাড়তে থাকে, করের বোঝা বাড়তে থাকবে, সুদের হার, সুদের অতিরিক্ত সুদ পে করতে হবে, এবং সেই সুদ তো জনগণকে শুধু না, সেই সুদের দেওয়ার কারণে আপনার জনকল্যাণমূলক যে কাজগুলো, উন্নয়ন কাজগুলো কোনোটাই করা সম্ভব নয়, কারণ সুদের মধ্যে তো আপনার সব চলে যাচ্ছে। একইভাবে দেশীয় ঋণ যেটা আপনি বেশি অতিরিক্ত নিলে যেটা হয়, তখন বেসরকারি খাতে যায়। শুধু তাই তো না, এই যে এরকম একটা চাপের মধ্যে সুদের হারও বেড়ে যায়, এবং বেসরকারি খাতে যখন ঋণ প্রবাহ হবে না, তখন তো বিনিয়োগ হবে না। বিনিয়োগ না হলে আপনার কর্মসংস্থান হবে না, এবং জনগণের আয় ক্রমান্বয়ে চাপের মধ্যে থাকবে। তো সুতরাং আই থিঙ্ক ভেরি কনসেপ্ট অফ দিস বাজেট, চিন্তাটা আমার মনে হয় সেখানেই গলদ, শুরুতেই গলদ। আপনি বাকি যেটা বলছেন এগুলো তো ধরেন করের মুক্ত রাখা, জনগণকে যেখানে একটা দেশের মূল্যস্ফীতি একটা পর্যায়ে আপনার হাউস হোল্ড ইনকাম যেখানে কমে যাচ্ছে, যেখানে এর মধ্যে হতদরিদ্রের সংখ্যা আপনার 30 লক্ষ পার হয়ে গেছে, হতদরিদ্র, এমনি দরিদ্র বেড়েছে অনেক। তো আপনি তো সেই জায়গাতে তো আপনার পুরো বাজেটটার আজকে স্পিরিট থাকা ছিল যে অর্থনীতিটাকে স্যালভেজ করা। এই আপনি সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের ধারা থেকে বেরিয়ে এসে আপনি বরঞ্চ একটা বাজেটটা কমিয়ে এনে আপনার ফোকাসটা থাকা ছিল যেখানে দারিদ্র বিমোচনের, বিনিয়োগ, প্রাইভেট সেক্টরকে সহযোগিতা করা, এবং যে বিষয়গুলো প্রায়োরিটি বেসিসে আপনার সেখানে ফোকাস রাখা হচ্ছিল, এবং এই অর্থনীতিটাকে থেকে স্যালভেজ করে একটা আপনাকে স্টেবিলিটির দিকে যাতে নিয়ে যায়। কারণ এইটা তো পরবর্তীতে যখন নির্বাচিত সরকার আসবে, তারা কিন্তু এই জিনিসটা কিন্তু তাদেরকে আবার বহন করতে হবে। খুশু ভাই, মানে অনেক বিষয় নিয়ে তো অন্তর্বর্তী সরকার আপনাদের সাথে আলাপ করছে, আজকেও তো একটা বৈঠক হয়েছে। সেখানে আমরা দেখতে পাই যে অর্থনীতি নিয়ে বা বাজেট নিয়ে কি করতে চায় সরকার, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কেন আলাপ করলো না, বা আপনাদের কি এই জায়গাটাতে কি আগ্রহের খানিকটা কমতি ছিল কিনা, আপনারা আগ্রহী ছিলেন কিনা, যেহেতু নির্বাচিত সরকার পরের অর্থনীতির এই বাজেটটাকে ক্যারি ওভার করবে? পুরো জিনিসটাই তো এরকম, আমরা যদি রাজনীতির ব্যাপারে যদি আলাপ করতে পারি, কথা হচ্ছে আপনি যেহেতু আপনি একটি সরকার যখন অনির্বাচিত থাকে, তখন তো আপনাকে স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে। পলিটিক্যাল পার্টিরা কিন্তু একটা স্টেক হোল্ডার, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে নির্বাচন পরবর্তীতে নির্বাচিত সরকার যখন আসবে,
এটা তো কন্টিনিউশনের একটা ব্যাপার আছে। তো সেই জায়গাটাই তো একটা আলাপ আলোচনার ব্যাপার আছে। তো সেই জায়গাটা তো হচ্ছে না। আপনারা কি চেয়েছিলেন যে আমরা অর্থনীতি তো নিয়ে, চাওয়ার বাজেট তো নিয়ে কিছু এই নাই, বিষয় নিয়ে আমরা আলাপ করতে চাই, সরকার আগ্রহ কেন দেখালো না এই বিষয় নিয়ে আলাপে? না, সরকার কার সাথে আলাপ করতেছে তাদের সিদ্ধান্ত, আমাদের চাওয়ার তো ব্যাপার নাই। যেমন ইউএস ট্যারিফের একটা বিষয় আপনি জানেন, এর মধ্যে একটা বিশাল বিষয়। গার্মেন্টসের যে 3 মাস পার হওয়ার পরে একটা আশঙ্কার মধ্যে সবাই আছে। সেই বিষয়টাও আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু সেটা তো সরকার আসা পর্যন্ত আমাদের কিছু করার নাই। অনেক ইস্যুতে কিন্তু আপনারা জনগণ নির্বাচিত করে, যেমন করিডোর ইস্যুতে বলেছেন, যেমন বন্দর ইস্যুতে বলেছেন যে এই বিষয়গুলোর সিদ্ধান্ত অবশ্যই পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করে নেওয়া দরকার ছিল। অ্যাবসলিউটলি। তো কথা হচ্ছে, ধরেন এই ইউএস ট্যারিফটা একটা বিশাল ইস্যু না, এটা তো ইভেন আমেরিকানরা আমাদেরকে বলছে যে আমরা তো প্রস্তুতি আছে, কিন্তু আমাদের সাথে তো সরকার কথা বলতে হবে। এই বিষয়টা হচ্ছে, যখন আপনি নির্বাচিত সরকার, সেখানে সংসদ থাকে এবং একটা নির্বাচিত সরকার একটা দায়িত্ববোধ থেকে অনেকের সাথে কথা বলতে হয়। তো সেই বিষয়টা এখনো অনুপস্থিত। এই জন্যই এটা তো একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যতদিন ক্ষেপণ হচ্ছে, তো এটা তো একটা অবশ্যই একটা সমস্যা, তো আর বাড়ছে, এটা কমবে না বই কি। খুশি ভাই, এবার মানে বাজেটে অনেকে প্রত্যাশা করেছিলেন যে লুটপাটকারীদের তার টাকা, দুর্নীতির টাকা, যেসব অর্থ সম্পদ জব্দ করা হয়েছে, ঋণ খেলাপি, কালো টাকার মালিকদের কাছ থেকে টাকা উদ্ধার করে আপনি যে কথাগুলো বলছিলেন জনকল্যাণমূলক খাতগুলোর কথা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, সেই খাতগুলোতে বরাদ্দ বাড়াতে পারত সরকার। সেই সুযোগ কি ছিল কিনা বা আছে বলে? হ্যাঁ, আমি তো বলছি প্রায়োরিটির মধ্যে কি পড়ে। প্রায়োরিটির মধ্যে একটা হচ্ছে আপনার সোশ্যাল সেফটি নেটের নিচে যারা আছে, যেহেতু আমি বলছি 30 লক্ষ মানুষ হতদরিদ্র আর বেড়ে গেছে এর মধ্যে এই কিছুদিনের মধ্যে, তাতে আপনাকে তো সেটা তো অ্যাড্রেস করতে হবে। সেটা ক্যাশ ট্রান্সফার বলেন, সেখানে একটা রিফর্মের দরকার ছিল। 100-র অধিক আপনি এইসব সোশ্যাল সেফটি নেটের আওতায় আছে, আপনি এটাকে একটা কনসলিডেট করে এটার ডেলিভারিটা এনশিওর করা উচিত ছিল। নাম্বার 2, হেলথ সেক্টর আমাদের বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বেশি আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমাদের প্রত্যেকটা নাগরিকদের করতে হয় তার স্বাস্থ্যসেবার জন্য। আফগানিস্তান চেয়েও খারাপ অবস্থা কিন্তু বাংলাদেশে। তো সেই জায়গাটা আপনার অ্যাড্রেস করতে হবে। শিক্ষার ক্ষেত্রে আমাদের একটা খুব খারাপ জায়গায় চলে আসছে, বিশেষ করে বিগত দিনের সরকারের যে শিক্ষা নিয়ে যে তাদের রাজনীতি সব জায়গায়, তো সেই জায়গাতে একটা আমাদের খারাপ জায়গা। এই রিফর্মগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। খুশি একটু যোগ করি আপনার সাথে, সেটি হচ্ছে আগের সরকার যেটি বলতো, তারা মেগা প্রকল্প, অতি মূল্যায়িত প্রকল্প, সেই সব জায়গায় উন্নয়ন ব্যয় এত বেশি বরাদ্দ রাখতো যে জনকল্যাণমূলক খাতে বরাদ্দ শেষ পর্যন্ত পাওয়া যেত না। এবারও কিন্তু অর্থ উপদেষ্টা বললেন যে চলমান যে 1200 প্রকল্প রয়েছে, সেই 1200 প্রকল্পে বরাদ্দ দিতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্যে প্রয়োজনীয় বরাদ্দ তিনি দিতে পারেননি। তাহলে তো আগের সরকারের যে ধারাবাহিকতা সেটিই তো তাহলে বেরিয়ে আসবে এখন তাহলে নেক্সট সরকারকে কি একই কথা বলতে হবে নাকি, যে কি এটা চলমান থাকবে নাকি? এখানে তো একটা রিভিউর ব্যাপার আছে। আপনাকে কিছু জায়গায় কিছু পেইনফুল সিদ্ধান্ত তো নিতে হবে আপনাকে। আপনি অনেকগুলো প্রজেক্ট রিভিউর দরকার আছে, যেটা আমরা আমাদের পক্ষ থেকে বলছি। আমরা যদি নির্বাচিত হই, আমরা অনেকগুলো প্রজেক্টকে রিভিউ করতে হবে, রিনেগোশিয়েট করতে হবে, যেভাবে হয়েছে এগুলো তো চলতে পারে না এইভাবে। আপনি বিদ্যুতের বেলায় আপনি দেখেন, আদানি সহ যে বিষয়গুলো, এরকম অনেকগুলো বিষয় আছে, এগুলোকে আপনাকে তো রিনেগোশিয়েট করার প্রয়োজনীয়তা আছে। এগুলো অব্যাহত যদি মনে করে এটা চলমান থাকবে, তাহলে তো এখান থেকে আমরা বেরিয়ে আসার পথটা কোথায়? যদি কোনো দৃষ্টান্ত তৈরি হওয়ার সুযোগ থাকতো, তাহলে সেটি পরবর্তীতে যারা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তাদের সামনে এক ধরনের উদাহরণ, পদচিহ্ন হিসাবে কাজ করতো বলে মনে হয়। খুশরু ভাই, আরও বিষয় নিয়ে আলাপ রয়েছে। একটা বিরতির সময় হয়েছে, যে একটু বিরতি নিয়ে ফিরে আসি, বাকি সময় আলাপ করার সুযোগ হবে। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশ্যে। প্রাপ্তিযোগ, নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলাপ করছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন আমাদের সাথে আলাপে। এবারের বাজেটে যেটি একটু অপ্রত্যাশিত ছিল, আমরা ভেবেছিলাম হয়তো থাকবে না, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম সেটিও থাকলো। সেটি হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ রাখলেন অর্থ উপদেষ্টা। এতে করে যেই দুর্নীতির বিরোধী যে সংস্কার আমরা দেখছিলাম বা দেখতে চাই, সেই জায়গাটা কি বাধাগ্রস্ত হলো বলে মনে হয় কিনা? না, এটা তো আরেকটা বৈষম্যের, মানে আমরা যে
দেশটা থেকে বৈষম্য দূর করা যে কত কঠিন এটাই তো বোঝা যাচ্ছে। যারা শর্ট ব্যবসায়ী, যারা 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 দৈনন্দিন কষ্ট করে চাকরি বাকরি করছে, ট্যাক্স দিচ্ছে, শর্ট ব্যবসায়ীরা ট্যাক্স দিয়ে ব্যবসা বাণিজ্য করছে, তাদের সাথে তো এটা বড় ধরনের বৈষম্য হলো না? এক নম্বর, আপনি দেশের নীতি একটা তাইরে ফ্যাসিস্ট একটা স্বৈরাচারকে বিদায় করে দেশের মধ্যে যে একটা নীতি নৈতিকতার বিষয় যেটা আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি এখন আগামী দিনের রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে, এটা কি মেসেজ দেয়? এই ধরনের সিদ্ধান্ত কি মেসেজ দেয়? আসলে কি পরিবর্তন কোনো লক্ষণ এখানে দেখা যাচ্ছে? এটা তো আমরা তো বিএনপির পক্ষ থেকে আমাদের অবস্থান এই ব্যাপারে পরিষ্কার, যে এখানে নীতি নৈতিকতার কম্প্রোমাইজ করে আপনি কোনো অর্থনীতি রাজনীতি করার এখন আগামী দিনের বাংলাদেশের মানুষ সেটা প্রত্যাশা করে না, নতুন প্রজন্ম সেটা প্রত্যাশা করে না। তারা প্রত্যাশা করে একটা নীতি নৈতিকতার ভিত্তিতে একটা ফেয়ারনেস, বৈষম্যহীন অবস্থায় জাতিকে নিয়ে যেতে হবে, এবং সেটা রাজনীতি হোক, সেটা অর্থনীতি হোক, সেটা সমাজে হোক, মানে সেখানেই তো আপনার স্ট্রেংথ থাকতে হবে একটা, তাই না? এই জন্যই তো মানুষ এত ত্যাগ স্বীকার করেছে এত বছর। আমরা এত কষ্ট কি জন্য করলাম, তাই না? আমরা এর আগে লক্ষ্য করতাম, মানে যিনি সুযোগটা দিলেন, যখন তিনি এই দায়িত্বে ছিলেন না, তখন কিন্তু তার প্রতিক্রিয়া ছিল যে এটি আসলে আপনি যেভাবে বললেন ঠিক একই রকমের বক্তব্য তার কাছ থেকে আমরা পেতাম। কিন্তু তিনি যখন সেই দায়িত্বে থাকলেন, তার কাছ থেকে তিনি যা বলতেন আগে, তার উল্টো ঘটনাটাই আমরা লক্ষ্য করলাম। এখন তিনি সরকার কি এটা ভাবছে যে গ্রে চ্যানেলে অনেক টাকা চলে গিয়েছে, সেই টাকাটাকে মূলধারার অর্থনীতিতে ফেরানোর জন্যই এই সুযোগটা রাখা হলো? কিন্তু আমরা তো দেখেছি খসরু ভাই, এর আগেও যখন সুযোগ দেওয়া হয়েছিল এটা কিন্তু খুব একটা ফাংশন করেনি। যেই ফর্মুলা ফাংশন করেনি সেই ফর্মুলাটাকে আবার রান করার চেষ্টা, এটা কোনোদিনও ফাংশন করবে না, ফাংশন করে না, এটা করার কোনো সুযোগ নাই। আর ছোটোখাটো যদি অ্যামাউন্ট এদিক সেদিক আসে, এইটার যে মূল্য আপনি দিচ্ছেন এই ধরনের একটা সিদ্ধান্তের মাধ্যমে, সেই মূল্য কিন্তু অনেক বেশি। তাহলে খসরু ভাই, মানে খুবই এগুলো কোনো সময় কাজ করে না। আমাদের ব্ল্যাক মানিতে পরিণত হয়েছে, সেটাকে মূলধারার অর্থনীতিতে ফিরে নিয়ে আসার কৌশলটা কি হতে পারে, কি ফর্মুলা হতে পারে সেটা? না, সেটা তো আপনি যদি মনে করেন যারা বিদেশে টাকা পাচার করে এখন বিদেশে পাড়ি দিয়েছে, তাদের টাকা বাংলাদেশে এনে তারা আবার দেশে ফিরে আসবে, এর মতো এত বড় ভুল তো আর, এর চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না। এটা আপনাকে করতে হবে, আপনাকে আন্তর্জাতিকভাবে এটা বিভিন্নভাবে লিগ্যাল একটা মেজারের মাধ্যমে আপনাকে এই কাজটা করতে হবে, এবং সেই কাজটা অনেক দেশে হচ্ছে। এগুলোর জন্য এক্সপার্ট এখানে প্রফেশনালরা কাজ করে, তাদেরকে এমপ্লয় করে, তাদের মাধ্যমে যেই দেশে আসে সেই দেশের সরকারের সাথে আপনার যোগাযোগ রেখে, কারণ সব দেশে কিন্তু অবস্থান তো একরকম না, মধ্যপ্রাচ্য একরকম, আপনার ইউরোপে আরেক রকম, আমেরিকা আরেক রকম, সেই অ্যাপ্রোচটা আপনাকে ঠিক করতে হবে। আর এগুলোর জন্য প্রফেশনালরা কাজ করতে, এগুলো কাজ, এবং অনেকগুলো দেশে এগুলো সফলতা পাবেন, অনেক জায়গায় পাবেন না, এটাও ঠিক। সুতরাং এই লোকগুলোকে আপনি কিভাবে, মানে আগামী দিনের তাদের দেশের ভিতরে যে অ্যাসেট আছে এগুলো কি করবেন, এগুলোর উপর একটা পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। তাদের প্রচুর টাকা নিয়ে গেছে, তাদের কিছু অ্যাসেটটা এখনো আছে দেশের মধ্যে, এবং আন্তর্জাতিকভাবে তাদেরকে ইন্টারপোলের মধ্যে এই লোকগুলোকে আপনাকে স্বস্তিতে থাকতে দেওয়া উচিত না। হ্যাঁ, গভর্নরের কাছ থেকে আমরা এই ধরনের মন্তব্য শুনি খসরু ভাই, কিন্তু এখানে আরেকটি বিষয়, যেমন আমরা এর আগে যেটি শুনতাম যে যারা অতি ধনী যারা রয়েছে দেশে, তাদের উপরে, তাদের সম্পদের উপরে বেশি সারচার্জ বা কর আরোপ করা, সেখান থেকে প্রাপ্ত অর্থ দিয়েও তো জনকল্যাণমুখী কাজ করা সম্ভব, কিন্তু সে ধরনের কোনো অভিনবত্ব তো বাজেটে আমরা দেখলাম না। আপনি বলছিলেন আপনার প্রতিক্রিয়া গতানুগতিক ধারার বাজেট, গুণগত জায়গা থেকে আসলে কাজ করার সুযোগ ছিল। গুণগত কি কি পরিবর্তনের জায়গা, এই জায়গাগুলো টাচ করতে পারতো কিনা সরকার? না, আপনাকে দুটো, একটা হচ্ছে এনবিআর এর একটা বড় ধরনের রিফর্মের বিষয় আছে, সেটা একটা বিষয় আছে, সেটা করতে গিয়ে তো পিছু হটলো সরকার। হ্যাঁ, অন্যটা হচ্ছে আপনাকে এইখানে এখন তো এআই এর মাধ্যমে, আপনার অটোমেশনের মাধ্যমে আপনার কিন্তু ট্র্যাকিং সিস্টেমের মধ্যে আপনাকে আনতে হবে। এখন যারা সম্পদ লুকিয়ে রেখেছে, যারা আপনাদের এদের ইলেকট্রিসিটি বিল আছে, তারপরে আপনার এদের অ্যাসেট কি, প্রপার্টি কি আছে, এগুলো তো আজকাল ট্র্যাক, আপনি যদি এআই ইউজ করেন আজকে, এগুলোর মাধ্যমে সারা বিশ্বে হচ্ছে, তো
সব কিছু ট্র্যাক করা সম্ভব। তারপর একটা হচ্ছে আপনার এই যে প্রাইস ট্রান্সফার করছে বড় বড় কোম্পানিগুলো ইন্টারেস্টে, এখানে তো একটা বড় অংশ চলে যাচ্ছে। এগুলো ট্র্যাকিংয়ের কিন্তু সুযোগ আছে, এবং এগুলোর জন্য বড় ধরনের পেনাল্টি ইম্পোজ করলে সেখানে একটা ডিটারেন্ট ক্রিয়েট হয়। এগুলো তো কঠিন সিদ্ধান্ত। এখন এগুলো নিতে গেলে আপনার তো কমিটমেন্ট থাকতে হবে, আপনার পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে। সুতরাং আমি মনে করি পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া এই ধরনের সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা তো এখন আপনি একটা কমিটমেন্টের মাধ্যমে আপনি পেইনফুল ডিসিশন যদি নিতে হয় সেটা নিতে হবে জাতির জন্য। একটা জাতি অব্যাহতভাবে এইভাবে একটা দুর্নীতিবাজ একটা সমাজ সৃষ্টি করে, দেশের সম্পদ লুটপাট করে, ট্যাক্স অ্যাভয়েড করে, একদিকে সম্পদ করবে, অন্যদিকে 30 লক্ষ মানুষ হতদরিদ্র সীমার নিচে চলে যাবে, বাকি যে মানুষের জন্য ক্রয় ক্ষমতা কমে যাবে, তারা দুবেলা খেতে পারছে না। এটা তো এত বড় বৈষম্য তো একটা দেশ থাকতে পারে না। আমরা তো দেখি এটা যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন তাহলে তো আপনার এই এত সব বড় বড় কথা বলে তো কোনো লাভ নেই। এই সংস্কারের কথা তো আমরা শুনছি, যতই সংস্কার করে কোনো লাভ তো হবে না। দিনের শেষে যদি আপনার এই প্রিন্সিপালগুলো আপনি অ্যাপ্লাই করতে না পারেন, এখন নীতি নৈতিকতার বিষয়টা আছে তো। অবশ্যই সংস্কারের ক্ষেত্রে যখন প্রসঙ্গ আসলেন, আমরা দেখলাম যে সরকার গঠনের পরপর দেশের অর্থনীতিকে মানে ঠিক পথে চালিত করার জন্য শ্বেতপত্র কমিটি করা হলো, অর্থনীতি বিষয়ক টাস্কফোর্স করা হলো, তারা মোটা মোটা সুপারিশ মালা দিলেন, সরকার সেগুলো গ্রহণ করলেন, আমাদের নিউজ কাভারেজ হলো। কিন্তু সেটার প্রতিফলন কি ঘটেছে? কয়েকদিন পর তার সদস্যরাই, ওই কমিটির সদস্যরাই বললেন যে কোনো প্রতিফলন ঘটছে না। তা আমি তো ছিলাম ওই সবাই, হ্যাঁ, সিপিডির ডিসকাশন আমিও ছিলাম, তো ওরাই তো বলছে এটা কোনো প্রতিফলন ঘটে নাই। তাহলে কেন করতে গেল? এত এক্সারসাইজের দরকার কি দরকার ছিল? এটা কেন করতে গেল তাহলে সরকার? এটা কি তাহলে পেপার ওয়ার্ক হয়ে থাকতো না, কালক্ষেপণ, সময় ক্ষেপণ? এইগুলো তো ধরেন আমি জানি না, এগুলো হচ্ছে অনেকের হয়তো সদিচ্ছার একটা ডেমনস্ট্রেশন বলতে পারেন আপনি, কিন্তু সদিচ্ছার ডেমনস্ট্রেশন এক জিনিস, আপনি এটাকে ইমপ্লিমেন্ট করা আরেক জিনিস। অন্তত আমি জানি এটা তো ইন্টারিম সরকার, ঠিক আছে, এটা সাময়িকভাবে, কিন্তু তার মধ্যে তো যেগুলো রিকমেন্ডেশন যেগুলো আছে এগুলো তো বাস্তবায়ন করা সম্ভব ছিল, বিশেষ করে হোয়াইট পেপারের যে বিষয়গুলো ছিল অর্থনৈতিক ক্ষেত্রে। এটা কি কোনো ধরনের ইঙ্গিত দেখে না খসরু ভাই, যে সরকারের যদি সংস্কার কর্মসূচিগুলো ধরি তার মধ্যে তো পেপার ওয়ার্ক ছিল, রিসার্চ ওয়ার্ক ছিল, এই বিষয়গুলো, এর পরের সংস্কারগুলো যে হবে, তা হবে কি হবে না তার কি ইঙ্গিত পাওয়া যায় কিনা টাস্ক ফোর্সের শ্বেতপত্রে? শুনেন, আপনি তো এই সংস্কারের বিষয়গুলো এইগুলো নিয়ে এই সংস্কার করে অনেকে একজন বলতেছিল কিছু দলের নামে এখন সংস্কার পার্টি দেওয়া উচিত, কে যেন একজন বলতেছিল। আপনি সংস্কার তো সবার সাবমিট করা আছে, প্রস্তাব সবাই দিয়েছে, আপনারা বলতেছেন এখানে ঐক্যমতে, তো ঐক্যমত কোনটা বলে দিলেই তো হলো। ঐক্যমত বলে দিলে তো আপনি নেক্সট উইকে সই করে নির্বাচনের রোডম্যাপ দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। প্রবলেমটা কোথায়, ঐক্যমত কোথায় হচ্ছে এটা জাতিকে জানালেই তো পারে। আর যেখানে ঐক্যমত হবে না সেটা তো আপনাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, সেটা তো কারো ইচ্ছার উপর হবে না। এখন আমাদের 31 দফা আছে সংস্কার প্রস্তাব, এখন আমি যদি বলি যে আমাদের 31 দফা করতে হবে, নাহলে আমি নির্বাচনের রোডম্যাপ দিতে দেবো না, এটা তো সম্ভব না। হয়তো 31 দফার মধ্যে ঐক্যমত হবে 10-11 দফায় হতে পারে, বাকি 20 দফা আমাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। একইভাবে অন্য দলের সংস্কার প্রস্তাব থাকলে তাদেরকে নিয়ে যেতে হবে, সেটা জনগণ সিদ্ধান্ত দেবে আগামী নির্বাচনে। এখন আপনি নির্বাচনে জনগণের মালিকানার কথা বলছেন, জনগণের ক্ষমতার মালিক বলতেন, কিন্তু সব কিছুতে জনগণকে বাইরে রেখে আমাদের কিছু মানুষ মনে করে তারা বাংলাদেশের মালিক হয়ে যায়। আগে শেখ হাসিনা মালিক ছিল, এখন কিছু কিছু মানুষ মনে করছে তারা মালিক হয়ে গেছে, তাদের সিদ্ধান্তে বাংলাদেশের আগামী দিনের যে পরিবর্তন সেটা আসা উচিত। এই যে মন মানসিকতা গণতান্ত্রিক, শেখ হাসিনা আসলে পলায়ন করার পরে তার যে ক্ষুদ্র এই কি বলে স্বৈরাচার, যে ছোট ছোট কিছু স্বৈরাচার কিন্তু ওরা রেখে গেছে, ওদের মধ্যে এই জিনিসগুলো রয়ে গেছে, কিন্তু যে কোনোভাবেই যে আপনি নির্বাচন বলেন সংস্কার বলেন, আমি যেটা বলছি সেটাই মানতে হবে, আর সেটা না মানলে আপনার
আমরা সামনের দিকে যেতে পারবো না। আজকে তো একটা জাতিকে আটকে থাকতে হ্যাঁ হবে। খুশরু ভাই, আজকে তো একটা বৈঠক হলো, মানে আজকের বৈঠকের পর মানে কি বুঝতে পারলেন আপনারা? এটাও কি মানে আবারও সেই মানে প্রথম দফা শেষ আলাপ, এখন দ্বিতীয় দফা ঐকমত্য কমিশনের আলাপ শুরু, প্রথম দফা দ্বিতীয় দফা ঐকমত্য কমিশন হবে সেটি শুরুতে আমরা জানতামও না। কমিশনগুলো হলো, তারপর বলা হলো যে আসলে সব দলগুলোকে নিয়ে এই কমিশনগুলো প্রধানদেরকে নিয়ে একটা ঐকমত্য কমিশন করা হবে, লেয়ার আফটার লেয়ার। এটার পেছনে রাজনীতিটা কি মনে হয়? এই এখন আমি তো বলতে চাচ্ছি না এই বিষয়গুলো, এগুলো তো এফিসিয়েন্সির একটা ব্যাপার আছে। এগুলো তো সবগুলো প্রপোজাল দেওয়া আছে, ঐক্যমত কি হয়েছে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বলে দেওয়া উচিত ছিল। যেখানে হয় নাই, যদি কোনো একটা নেগোসিয়েবল থাকে সেটা তো 15 দিন 20 দিনের বেশি লাগার কথা না। কিন্তু দিনের পর দিন কেন লাগছে? না না, কোনো কারণ তো নাই। এখানে আমি যদি এফিসিয়েন্সির কথা বলি, এখানে কি সদিচ্ছার অসুবিধা আছে, এফিসিয়েন্সির সমস্যা আছে। এফিসিয়েন্সির সমস্যা থাকলেও 1 সপ্তাহ জায়গায় 2 সপ্তাহ লাগতে পারে, 3 সপ্তাহ লাগতে পারে, 1 মাস লাগতে পারে। এই দীর্ঘ 10 মাস হয়ে গেল। অনেকে বলছে 10 মাসে তো একটা বাচ্চা জন্ম হয়ে দেয়। এখন 10 মাস পরে যদি আমাকে এগুলো মনে হচ্ছে, এতদিন আরো 6 মাস হাতে আছে আমাদের, ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন, তাহলে নির্বাচনের সাথে এটার কনফ্লিক্টটা কোথায়? আমরা তো কোনো কনফ্লিক্ট দেখতে পাচ্ছি। এই দাবিটা রোড ম্যাপ দিয়ে আপনি আরো 2 মাসের মধ্যে এগুলো সমাপ্তি করে দেন, অসুবিধা কি আছে? এই দাবিটা খসরু ভাই বিএনপি দল হিসেবে কেন আদায় করে নিতে পারছে না প্রধান উপদেষ্টার কাছ থেকে? আপনারা তো বারবার আদায় করার পথ থেকে আপনারা বলতে পারি। এখন তো আমরা বাংলাদেশে তো আমরা সাংঘর্ষিক কোনো রাজনীতি দেখতে চাই না। আমরা যথেষ্ট হয়েছে গত 10-15 বছরে। আমরা একটা স্থিতিশীল দেশ দেখতে চাই। বাংলাদেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়, তারা তাদের দৈনন্দিন কাজকর্ম করতে চায় একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক পরিবেশে। তার সব নাগরিক রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ভোগ করে। সেটা তো এমন কোনো ডিফিকাল্ট কিছু না। সেটার প্রথম স্টেপ হচ্ছে আপনি একটা নির্বাচনের মাধ্যমে, একটা নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অর্ডারটা ফিরিয়ে আনবেন। সেই অর্ডারটা চলতে থাকবে। যারা ক্ষমতায় আসবে তার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এই অর্ডারটা তো আপনাকে চালু করতে হবে, এবং এটা একটা চলমান প্রক্রিয়া। এটা হচ্ছে গণতন্ত্র, হচ্ছে একটা কারেকশন প্রসেস। গণতন্ত্র হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এই প্রসেসটা আপনি শুরু করতে দিচ্ছেন না। জনগণের মালিকানার কোনো আমি চিহ্ন দেখতে পাচ্ছি না এখানে। তাই এতদিন জনগণের মালিকানা নিয়ে কথা বলে এখন আমরা সব সিদ্ধান্ত নেব, তাহলে জনগণ করবে এটা কি? এবং এই যে গণতান্ত্রিক প্রসেসে আপনাকে তো বিশ্বাস করতে হবে। এখন খসরু ভাই, মানে এই সময়টা মানে ডিসেম্বরের জন্য, ডিসেম্বর আপনার নির্বাচন চাচ্ছেন, আপনি আমাকে বলছিলেন বিরতির সময় আমরা আলাপ করছিলাম যে চাইলে ডিসেম্বরের আগেও হতে পারে, আপনি সে কথাও বলেন। কোনো কারণ তো ডিসেম্বর পর্যন্ত যাবে কেন? হ্যাঁ, আপনি যেখানে প্রত্যেককে সংস্কার প্রস্তাব ইতিমধ্যে উপস্থাপন করেছেন, আপনি যেখানে এবং বলা হচ্ছে ঐক্যমতের বাইরে কিছু হবে না, ঐক্যমতের মতো যেগুলো ঐক্যমত হয়েছে বলেন, তাহলে সব দল সই করে দিক। যে চার্টার বলছেন, জুলাই চার্টারের কথা বলা হচ্ছে, সই করে নির্বাচনের রোড ম্যাপ চলে যায়। আমরা এটা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে সম্ভব দিলে তাহলে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরে তো নির্বাচন হতে পারে। 3 মাসও যদি ধরে নিই আমরা নির্বাচন কমিশন বলছি তারা প্রস্তুত, রাজনৈতিক দলগুলো প্রস্তুত। আর যদি কেউ নির্বাচনের জন্য প্রস্তুত কোনোদিনই হবে না, তাদেরকে নিয়ে তো আপনি কিছু কোনোদিন নির্বাচন আমরা তো বলতে শুনেছি প্রধান উপদেষ্টা জাপান সফরে গিয়ে বলেছেন একটি মাত্র দল শুধু নির্বাচন চায়। এটার উত্তর তো আমার দেওয়ার দরকার নেই। এটার উত্তর আমার দেওয়ার দরকার আছে। 52টি দল যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলনে, মানে 42টা প্লাস অনেকে এখন বামপন্থী জোটগুলো ওরাও আসছে, তো এখানে তো 52টি দল আছে। 3, 4, 5টা দলের কথা আমি বলতে পারবো না। এদের মধ্যে বেশিরভাগই বোধহয় এখনো নিবন্ধিত হয়নি। এখন তারা কখন নির্বাচনের জন্য প্রস্তুত হবে আমি জানি না। এখন কোনো দল যদি নির্বাচনকে ভয় পায়, তাদের রাজনীতি কোথায় যাবে সেটা তাদেরকে ভাবতে হবে। বাংলাদেশের মানুষ তো সেজন্য অপেক্ষা করতে পারবে না। আমাদের একটি বিরতির সময় হচ্ছে খসরু ভাই, বিরতি নিয়ে ফিরে আসি আবারও, তারপর আরও বাকি আলাপের সুযোগ তৈরি হবে। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি এখন প্রকাশে।
বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। আমরা বাজেট নিয়ে আলাপ শুরু করেছিলাম, মাঝখানে রাজনীতির কিছুটা আলাপ করলাম, আবার একটু বাজেট নিয়ে আলাপ করি খসরু ভাই, তারপর আবার রাজনীতির কিছু প্রশ্ন করবো অবশ্যই আপনার কাছে। খসরু ভাই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এটি প্রতিষ্ঠায় আপনার বড় অবদান রয়েছে, কিন্তু দেশের পুঁজিবাজারের অবস্থা যদি আমরা লক্ষ্য করি, গেল বেশ কয়েক বছর ধরে খুব মন্দাভাব, বিনিয়োগ নেই, যারা ইনভেস্ট করেছিলেন তারা এখান থেকে বের হতে পারলে বোধহয় বাঁচেন। যখন অন্তর্বর্তী সরকার আসলো তখন বিনিয়োগকারীরা ভেবেছিলেন হয়তো খানিকটা পরিবর্তন আসবে, কিছু পরিবর্তন দেখতে পাবে, বাজার হয়তো চাঙা হবে, কিন্তু কই খসরু ভাই, মানে বাজার কি এমন কোনো জায়গায় চলে গিয়েছে যেখান থেকে আর বের হয়ে আসার কোনো সুযোগ নেই? সরকার তো বাজেটে কোনো কিছু রাখলো না। এর থেকে আর খারাপ জায়গাতে কিছু নাই এখানে। তো ধরেন এটা তো আর পুঁজিবাজার বলতে কিছু নাই বর্তমানে, কোয়াইট অনেস্টলি। এটাকে তো তারা একটা ক্যাসিনোতে পরিণত করেছে। এটা যারা ব্যাংক লুট করেছে, এদের অনেকে পুঁজিবাজার লুট করেছে। এখানে তাদের ইচ্ছা মতো কোম্পানি লিস্টেড করেছে, ভালো কোম্পানিগুলো আসার কোনো পরিবেশ রাখে নাই। তারপরে আপনার এখানে পুরো ম্যানিপুলেশনের মাধ্যমে এখানে পুরো কনফিডেন্সটা নষ্ট হয়ে গেছে এখন পুঁজিবাজারে। এখানে বিনিয়োগকারীদের কনফিডেন্স নাই, ইনস্টিটিউশনাল যারা ইনভেস্টার তাদের কোনো কনফিডেন্স নাই, ভালো কোম্পানিগুলো যারা লিস্টেড হবে সেই পরিবেশ এখানে নাই। আন্তর্জাতিকভাবে যারা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করে এখানে ফ্রন্টিয়ার ফান্ড ধরেন, ইমার্জিং মার্কেটে যারা ইনভেস্ট করে তাদের কোনো কনফিডেন্স নাই। মানে ওই জায়গা থেকে রেস্কিউ করতে হলে আপনাকে এখানে টোটাল রিফর্মের দরকার। প্রথমে এসসিসিকে ঠিক করতে হবে। আপনি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যদি আপনি দলীয় লোক বসান, নিজের লোক বসান, তো জীবনে আপনি এটা কাজ করতে পারবেন না। এগুলো তো প্রফেশনালদের ব্যাপার। আমি আমার দল বলে বলছি না, বিএনপির সময় আপনারা দেখেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান আমরা কোনো সময় দলীয় লোক বসাতে দেই নাই। বাংলাদেশ ব্যাংকে কোনো সময় গভর্নর আমরা দলীয় লোক দেই নাই। যে কারণে আপনি দেখবেন বিএনপির যতবার সরকার আসছে আমরা ফিনান্সিয়াল সেক্টর কোনো সময় সাফার করেন না, শেয়ার বাজার কোনো সময় হয় না, আপনার কি লুটপাট হয় না। এইগুলো তো বেসিক জিনিস। এবং এইটার পরে যে আপনি সারা দুনিয়াতে এখন বৎসরে $100 ট্রিলিয়ন প্রত্যেক বছর আপনার ক্যাপিটাল মার্কেটে আসে। এখানে ভিয়েতনামে যায় বছরে 500-600 বিলিয়ন, পাকিস্তানে এইসব দেশে পর্যন্ত যায়, বাংলাদেশে কেউ আসছে না। আপনি তো বলেন যে ফরেন রিজার্ভ, ফরেন ইনভেস্টমেন্ট, কোনো ব্যাপার না। আপনি পরিবেশ তৈরি করেন, আপনি দেশের মানুষও বিনিয়োগ করবে, বিদেশিরা বিনিয়োগ করবে, বিশাল ফরেন সবাই তাহলে বিনিয়োগ নিয়ে এখানে আসবে। আমরা আসবে না কেন? আমরা এই যে আমরা অটোমেশন করে দিয়েছি, অনলাইন, এগুলো তো আমার হাতে করা। অনলাইন রিয়েল টাইম ট্রেডিং, আপনার ডিজিটাল যে গল্প বলে, ডিজিটাল তো আমরা 95-96-এ আমরা অনলাইন রিয়েল টাইম ট্রেডিং করছি। তারপরে আপনি স্ক্রিপ্টলেস শেয়ার ব্যাংক, সিডিবিএল, যেটা আগে তো পেপার শেয়ার ছিল, ম্যানিপুলেশন হতো, ওটাকে আমরা ইলেকট্রনিক শেয়ার আমরা নিয়ে গেলাম। তো লাভ তো হলো না, কিন্তু এটার বেনিফিট তো আপনাকে নিতে হবে। আমরা ইয়েগুলো করে দিয়েছি, ইনফ্রাস্ট্রাকচারগুলো করে দিয়েছি মানে স্বচ্ছতার জন্য, এফিসিয়েন্সির জন্য, কিন্তু এটাকে কমপ্লিটলি মিসইউজ করে লুটপাটের একটা জায়গায় নিয়ে গেছে। আমরা কিন্তু সময় শুনেছিলাম যে আওয়ামী সরকারের যখন সময় ছিল তখন লম্বা সময় ধরে শুনতাম, বা আবুল মাল আব্দুল মুহিত যখন অর্থমন্ত্রী ছিলেন তার কাছ থেকে শুনতাম যে রাষ্ট্রায়ত্ত যে কোম্পানিগুলো রয়েছে, যেগুলো প্রফিটেবল কোম্পানি, পাওয়ার সেক্টরের কোম্পানি, এগুলোকে খুব দ্রুত লিস্টেড করা হবে, কারণ তাহলে সেটা দেখে বেসরকারি যারা রয়েছে তারাও ইন্টারেস্টেড ফিল করবে, আস্থা পাবে। কই, মানে সেই সময় তো হয়ইনি। মানে এই সরকারের আমলে এসেও তো সেটা কোনো ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছি না যে বড় কোনো কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিকে মার্কেটে লিস্টেড করে দেওয়া। তাতে করে তো ইনভেস্টর যারা রয়েছে তাদের খানিকটা হলেও কনফিডেন্স বাড়তো মার্কেটে। না, এখানে প্রবলেম হয় কি, শেয়ার বাজার তো কেউ অ্যাড্রেসই করতে চাচ্ছেন, একেবারেই না, এড়িয়ে যেতে এখনো পর্যন্ত অ্যাড্রেস করতে চাচ্ছেন। কেন যেন এড়িয়ে যেতে? এর মধ্যে আমি 2বার ঢাকা স্টক এক্সচেঞ্জে গিয়েছি, একই কমপ্লেইন। মানে শেয়ার বাজার মনে হয় বাংলাদেশের অর্থনীতির বাইরের একটা কিছু, অথচ শেয়ার বাজার হচ্ছে আপনার মূলধনের জন্য একটা সবচেয়ে বড় জায়গা। সেখানে না গিয়ে আমরা ব্যাংকগুলোতে লুটপাট করেছি। দীর্ঘমেয়াদী শেয়ার বাজারে যাওয়ার কথা, ওদের ডিপোজিট হচ্ছে স্বল্পমেয়াদী, ইনভেস্টমেন্ট হচ্ছে দীর্ঘমেয়াদী। এই জন্য একটা মিসম্যাচ হচ্ছে, ক্যাপিটালের মিসম্যাচ। এবং এই মিসম্যাচের কারণে একটা অসুবিধা, আরেকটা হচ্ছে ব্যাংকগুলো থেকে লুটপাট করে টাকা পয়সা নিয়ে গেছে। এই মূলধন তো হাই স্ট্রিট ব্যাংকগুলো করার কথা ছিল না। তারা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল করতে পারে, অন্য জায়গায় তাদের পোর্টফোলিওগুলো থাকার কথা।
কিন্তু সবাই ওই যে ব্যাংক থেকে নিয়ে গেছে ক্যাপিটাল মার্কেটকে কমপ্লিটলি বাইরে রেখে, এবং সেই জন্য আপনাদের আজকে কনফিডেন্সটা, ইনভেস্টার্স কনফিডেন্স এখানে চলে গেছে। এটা ফিরিয়ে আনতে হলে আমাদেরকে শেয়ার বাজারকে নতুনভাবে রিফর্ম করে এখানে এটাকে প্রফেশনালি, ইন্ডিপেন্ডেন্টলি এসিসির মাধ্যমে ইনভেস্টার্স কনফিডেন্স দেশের বিদেশে যারা আছে এটা ফিরিয়ে আনতে হলে আপনাকে, এবং লিস্টেড ভালো কোম্পানিগুলো লিস্টেড হওয়ার জন্য সেই রিফর্ম পরিবেশ আপনাকে সৃষ্টি করতে হবে। এটা সম্ভব না হওয়ার কোনো কারণে ভিয়েতনাম করতে পারলে বাংলাদেশ করতে পারবে না। আমি তো মনে করি আমরা ভিয়েতনাম থেকে আরও বেশি করতে পারবো, বাট এগুলো তো পলিটিক্যাল উইলের দরকার। আমাদের সময় যতটুকু সম্ভব আমরা ততটুকু করেছি, বাট গত 20 বছর তো আর আমরা ক্ষমতায় নেই। ভাই আরও দুটো প্রশ্ন রয়েছে আবার ব্যাংক এবং এনবিআর নিয়ে, সেটা করবো। তার আগে একটু পলিটিক্যাল আলাপটা একটু সেরে নিতে চাই, রাজনীতির আলাপটা সেরে নিতে চাই। আমরা শুনতে পাচ্ছি যে এক ধরনের আসন ভাগাভাগির রাজনীতি চলছে এখন, মানে সেটি যদি হয়ে যায় দলগুলোর সাথে আপনারা তো নিঃসন্দেহে বাংলাদেশের এখন বড় দল, তা হয়ে যায় তাহলে নাকি ডিসেম্বরের আগেই নির্বাচন হয়ে যাবে, মানে ইজ ইট ট্রু? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আমরা শেখ হাসিনার রেজিমে ফিরে গেলাম আবার। তাইলে এত ত্যাগ, এত মানুষের এই গুম খুন, হত্যা, মিথ্যা মামলা, জেল, জুলুম, নির্যাতন, ব্যবসা বাণিজ্য হারানো, চাকরি হারানো, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যু, 60-70 লক্ষ মানুষ মিথ্যা মামলার শিকার, বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াতে, ধান খেতে থাকতে, বেরিয়ে। তাই প্রয়োজন কি ছিল? তাইলে আমাদের মূল ছিলটা কি? আমাদের বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে নেওয়া, তার নির্বাচিত, তার ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার গঠন করা, তার মানবাধিকার ফিরে পাওয়া, তার গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়া। একটা স্বাধীন সার্বভৌম দেশে স্বাধীন নাগরিক হিসাবে সে বাঁচতে পারবে, তার নির্বাচিত সরকার হবে যারা তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। তাহলে এখন যদি আমাকে একই আলোচনা করতে হয় আজকে, তাহলে তো এই স্বৈরাচারকে বিতাড়িত করে আপনি যদি সে জায়গায় ফিরে যায়, তাহলে এর জন্য দায়ী কারা থাকবে? কারা এই কথাগুলো বলছে, কি জন্য বলছে? তাহলে কি একই ওই যে শেখ হাসিনার ভূত এখনো কি বাংলাদেশে বসবাস করছে? আপনারা যে দাবি নিয়ে মানে কিছুদিন, এখন তো বক্তব্য অনেক বেশি জোরালো, ডিসেম্বরের নির্বাচনের দাবিটা খুব বেশি জোরালো। ডিসেম্বরে যদি শেষ পর্যন্ত সরকার নির্বাচন না দেয় তাহলে বিএনপি কি করবে? শুনেন, এখানে ডিসেম্বরে নির্বাচন দেবে না কেন, এটা আমি কি করবো এটা তো পরের কথা। এই বিষয়টা আসবে কেন সামনে? এই যে বাংলাদেশের যে রাজনৈতিক আলোচনায় এই বিষয়গুলো আসে খুবই দুঃখজনক। মানে রোজার পরে এটা হবে, ঈদের পরে এটা হবে, তারপরে এটা না হলে ওইটা হবে, এটা কোনো রাজনৈতিক আলোচনায় আসার কথা তো ওটা। আমরা তো একটা ভালো রাজনৈতিক পরিবেশ চেয়েছিলাম, সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে এসে সহনশীল রাজনৈতিক একটা পরিবেশ চেয়েছিলাম। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করেও আপনার মতের প্রতি সম্মান রেখে আমাকে এগিয়ে যাওয়ার রাজনীতি চেয়েছিলাম। এই কালচারটা যদি আপনি বাংলাদেশে এখন না আনতে পারেন, শত সংস্কার করে আপনার কোনো লাভ হবে। এই যে দূরত্বের কথা বলা হচ্ছে, আজকে যেমন প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনলাম আমরা দ্বিতীয় পর্বের যে আলোচনা, সেই আলোচনায় নাকি দূরত্ব ঘুচে নাকি অনেকটা কাছাকাছি আসবেন। দূরত্বের জায়গাটা কমিয়ে আনার জন্য কোথায়, মানে কেন দূরত্ব? আমি তো বললাম দূরত্বের তো কিছু নাই। বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার ফিরে পেতে চাচ্ছে। এটার জন্য একটা নির্বাচনের মাধ্যমে আপনি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেন, বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক। এটার জন্য তো দূরত্ব সৃষ্টি হওয়ার কিছু নাই। তাহলে এটার পথে বাধাগ্রস্ত কেউ সৃষ্টি করছে কিনা তার প্রশ্নটা চলে আসছে। সেখানেই দূরত্ব হইতে পারে। গণতন্ত্রের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তো তারাই দূরত্ব সৃষ্টি করছে, অন্য কিছু নিয়ে তো দূরত্ব না। যখন বিএনপি নির্বাচন সবাই মিলে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, সমস্ত বাংলাদেশের মানুষ। এবং আজকে যারা সরকার কি বলে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা আছে, বাংলাদেশে যারা সংগ্রামে অগ্রগামী ছিল, সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশের সামরিক বাহিনী, সবাই মিলে একটি নিরপেক্ষ সরকার গঠন করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। একটা নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, এই তো প্রথম প্রত্যাশা। তাহলে সেখানে বাধাগ্রস্ত কারা বাধা সৃষ্টি করছে? যারা বাধা সৃষ্টি করে তারা কি আবার গণতন্ত্র চায় না? তারা কি চায় আবার একটা অন্য ধরনের কোনো প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য? তাহলে তারা কারা, তাদেরকে চিহ্নিত করতে হবে।
তারাই কি দূরত্ব সৃষ্টি করছে? তাদের কারণে কি বাংলাদেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে? বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে না, তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে না। তাহলে এই লোকগুলা যদি আবার এসে আমাদের বাধার সৃষ্টি করে, তাহলে শেখ হাসিনার পরবর্তীতে এরা কারা আসলো? আসলে কি এরা বাংলাদেশের পক্ষের শক্তি না অন্য কোনো শক্তি? অনেকগুলো প্রশ্ন চলে আসে সামনে। একটু হলেও তো আমরা আশা লক্ষ্য করছি এখন, যেহেতু বলা হচ্ছে জুলাই চার্টারটার কাজ হয়ে যাচ্ছে, জুলাই চার্টার হয়ে যাওয়ার পরে কি আমরা রোডম্যাপের বিষয়টা পাবো বলে আশা করতে পারি? রোডম্যাপের সাথে চার্টার এই সংস্কারের কোনো সম্পর্ক নেই। অনেকে তো বলছে যে কোনো সম্পর্ক নেই। চার্টার হওয়ার আগে কোনো ধরনের রোডম্যাপ হবে না। আমি তো বলছি রোডম্যাপের সাথে বিচারের সাথে যে কথাগুলো বলা হচ্ছে, রোডম্যাপের নির্বাচনের রোডম্যাপের সাথে কোনো সম্পর্ক নেই। সবাই তো তাদের প্রস্তাব দিয়েছে, ঐক্যমত কোথায় হচ্ছে বলে দিলেই তো কাজটা শেষ হয়ে যায়। তাহলে কনফ্লিক্টটা কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না। বিচার করবে বিচার বিভাগ, সরকার তো বিচার করে না। সরকার যখন বিচার করে তাহলে আবার শেখ হাসিনার কথা মনে আসে আমার। তাহলে কি আবার কি সরকার মানে কি শেখ হাসিনার বিচার করতো? শেখ হাসিনা বলবো ওকে জেলে দাও, ওকে ফাঁসি দাও, ওকে যাবজ্জীবন দাও, ওকে 5 বছর থেকে 7 বছর করে দাও। তাহলে তো আমরা কি, তাহলে আমার তো আবার সেই কথাগুলো মনে পড়ছে। বিচার বিভাগের স্বাধীনতা চাই আমরা, তারা বিচার করবে, ডিউ প্রসেস অফ ল ফলো হবে। সংস্কারের সবাই প্রস্তাব দিয়েছে, ঐক্যমত যেগুলোতে হবে সংস্কার হবে, ঐক্যমত যেগুলো হবে না আপনাকে জাতির কাছে যেতে হবে, জনগণের কাছে। এটাই তো গণতন্ত্র। এই কথাটা তো কমপ্লিকেটেড কিছু না। তো এর বাইরে যারা মন্তব্য করছে তাদের কথায় যদি আগামী দিনে বাংলাদেশ চলতে হয়, তাহলে তো গণতন্ত্রেরও প্রয়োজন নেই, ভোটেরও প্রয়োজন নেই। আমরা সেই গণতন্ত্রের প্রত্যাশাই রয়েছি। খুশরু ভাই, আজকে শেষ করতে হচ্ছে আলাপ। নিশ্চয়ই আরও একদিন আলাপের সুযোগ হবে সামনের দিনগুলো, সেই প্রত্যাশা রাখছি। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।